আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আজ তোমাদের সামনে হাজির হয়েছি উচ্চ মাধ্যমিক অর্থনীতির প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস, তবে খুব সহজ টপিকস, অর্থনৈতিক ব্যবস্থা। এর ভিতরে আছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এবং ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। এই টপিকসগুলো নিয়ে গুরুত্বপূর্ণ বলছে এই কারণে যে এই টপিকসগুলো থেকে প্রায় বোর্ড পরীক্ষায়, প্রায় প্রতি বছরই সকল বোর্ড পরীক্ষায় এই টপিকসগুলো থেকে প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন আসে এবং বহু নির্বাচনী প্রশ্ন বা অবজেক্টিভ প্রশ্ন এখান থেকে আসে। এই জন্য এই টপিকসটাকে এত গুরুত্বপূর্ণ বলা হয়েছে। আশা করি তোমরা টিউটোরিয়ালটি ফলো করবে এবং সাথে সাথে যে কোনো একটি বই তোমরা অনুসরণ করবে এবং চর্চা করলে আশা করি জিনিসগুলো তোমার জন্য সহজ হবে। তো আজ আর অতিরিক্ত কথা না বলে আমি আমার ক্লাসের কার্যক্রম শুরু করছি। অর্থনৈতিক ব্যবস্থা প্রতিটি ব্যক্তি বা সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা এক এবং অভিন্ন। এই যে মৌলিক অর্থনৈতিক সমস্যা, এই সমস্যাগুলো সমাধানের উপায় হিসাবে উৎপাদন, বিনিময়, বন্টন ও ভোগ কিভাবে পরিচালিত হবে সেটাই মূলত অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে। অর্থাৎ যে সকল রীতিনীতি, প্রাতিষ্ঠানিক কাঠামো, আইনগত বিধিবিধানের আওতায় উৎপাদনের যে উপকরণ আছে, উপকরণ সমূহের ব্যবহার এবং উৎপাদন, বিনিময়, বন্টন ও ভোগ সংক্রান্ত কার্যাবলী আলোচিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়। এই যে অর্থনৈতিক সমস্যা আছে, এই সমস্যার সমাধান পদ্ধতির ভিন্নতা অনুযায়ী যে কতগুলা অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে সেগুলা হলো এক, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বা এটাকে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়, নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এবং ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে এখন আলোচনা করা হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। এটি হলো এমন একটি অর্থ ব্যবস্থা যে অর্থ ব্যবস্থায় প্রতিটি ব্যক্তি উৎপাদন, বিনিময় ও বন্টন ও ভোগের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভোগ করে থাকে। অর্থাৎ যে অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ ব্যক্তি মালিকানায় পরিচালিত হয় তাকে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়। এই অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ হইল নিম্নরূপ। যেমন 1 নাম্বার, উদ্যোগের স্বাধীনতা। অর্থাৎ এখানে কি হয়, ব্যক্তি উৎপাদন, বিনিময় ও বন্টন ও ভোগের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভোগ করে। ফলে ব্যক্তি নিজ বিবেচনায় কি উৎপাদন করা হবে, কোথায় উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে তা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এরপরে আমরা যদি দেখি সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ভোক্তার স্বাধীনতা। ধনতান্ত্রিক অর্থনীতিতে ভোক্তাই হলো রাজা। ভোক্তা যে দ্রব্যের জন্য বেশি মূল্য দিতে রাজি সে দ্রব্য অধিক মুনাফা লাভের আশায় উৎপাদনকারীরা কি করে, উৎপাদন করে থাকে। এভাবে কি কি দ্রব্য কতটুকু উৎপাদিত হবে এবং তা বাজারে বিরাজমান মূল্যের ভিত্তিতে কি হবে, বিক্রি হবে তা নির্ধারিত হয়। এর পরবর্তী বৈশিষ্ট্য যেটা, সেটা হলো সর্বাধিক মুনাফা অর্জন করা। এই অর্থনৈতিক ব্যবস্থার অন্যতম একটি লক্ষ্য হইল কি, যে উৎপাদনকারী বাজারে দ্রব্য বিক্রি করে কি করতে পারে, সর্বাধিক মুনাফা অর্জন করতে পারে। সর্বাধিক মুনাফা লাভের আশায় বাজারে কি করতে পারে, সে অধিক দামে দ্রব্য বিক্রি করতে পারে। ঠিক আছে, এটা হলো এই অর্থ ব্যবস্থার অন্যতম একটা বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য কি, যে এখানে অবাধ প্রতিযোগিতা বিদ্যমান উৎপাদনকারীর মধ্যে এবং ভোক্তার মধ্যেও কি, এখানে অবাধ প্রতিযোগিতা বিদ্যমান। এরপরে ব্যক্তিগত সম্পদের কথা যদি আসি, এই অর্থ ব্যবস্থায় একজন ব্যক্তি ইচ্ছে মতো কি করতে পারে, সম্পদ অর্জন করতে পারে। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ভোক্তার সার্বভৌমত্ব বজায় থাকে। প্রত্যেক ভোক্তা তার নিজস্ব সামর্থ্য, রুচি এবং পছন্দ অনুযায়ী সে যে কোনো দ্রব্য যে কোনো পরিমাণ ভোগ করতে পারে। ঠিক আছে, এই অর্থ ব্যবস্থার অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হলো এখানে বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা বিদ্যমান। বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা অর্থাৎ এখানে
কি করতে পারে একজন ব্যক্তি যারা অলরেডি উৎপাদন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতেছে, তারা তাদের উৎপাদন ব্যবস্থাকে আরো শক্তিশালী করার জন্য, আরো বৃহদায়তন করার জন্য বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান তাদেরকে সহায়তা প্রদান করে থাকে। ফলে কি হয়, ওই উৎপাদন প্রতিষ্ঠান আরো বড় আকার ধারণ করতে পারে। এখানে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর সৃষ্টি হয়। অর্থাৎ সমাজে কি হয় যে উৎপাদন কার্য যারা পরিচালনা করে তারা দিনের পর দিন কি করতে পারে, এই উৎপাদন কার্য পরিচালনায় তারাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তারাই অধিক উৎপাদনে অংশগ্রহণ করে। ফলে কি হয়, তারা আস্তে আস্তে পুঁজিপতিতে পরিণত হয় এবং কি হয়, এই সমস্ত প্রতিষ্ঠানে যারা কাজ করে, শ্রমিক কাজ করে, ঠিক আছে, অর্থাৎ পরিষ্কার দুইটা শ্রেণী, একটা হলো পুঁজিপতি, একটা হলো শ্রমিক শ্রেণীর সৃষ্টি হয়ে যায়। এই অর্থ ব্যবস্থায় কি হয়, সম্পদের অসম বন্টন হয়। সম্পদের অসম বন্টন বলতে আমরা কি বুঝি, যে যেহেতু উৎপাদন ব্যবস্থা নির্ণয় করে কি উৎপাদন প্রতিষ্ঠানের মালিক এবং তারা পুঁজিপতি, তারা সমাজে প্রভাব বিস্তারকারী, ঠিক আছে। সুতরাং সম্পদ, দেশের অর্থনৈতিক সম্পদ যেগুলো আছে, সেই সম্পদের মধ্যে অধিকাংশ সম্পদ তাদের দখলে বা তাদের নিয়ন্ত্রণে থাকে। এটা হলো সম্পদের অসম বন্টন। এখানে কি আছে, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, অর্থাৎ ভোক্তার চাহিদা এবং উৎপাদনকারীর যোগান, এই দুইটার ভিত্তিতে, ভোক্তার চাহিদা এবং যোগানের ভিত্তিতে এবং উৎপাদনকারীর কি যোগানের ভিত্তিতে কি হবে, একটা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা নির্ধারিত হয়। চাহিদা এবং যোগানের ভিত্তিতে বাজারে দাম নির্ধারিত হয়। সম্পদের, যেহেতু ব্যক্তি ইচ্ছামতো সম্পদ ব্যবহার করতে পারে, সুতরাং সম্পদের এখানে সুষ্ঠু ব্যবহার হয়। আর যেহেতু এখানে একটা শ্রেণী কি করতেছে, পুঁজিবাজার পুরোটা নিয়ন্ত্রণ করতেছে, পুঁজিপতি হচ্ছে তারা, ঠিক আছে। সুতরাং এখানে কি শ্রমিক শোষণটা খুব বেশি হয়। এই পুঁজিবাদী অর্থনীতিতে শ্রমিক শোষণটা খুব বেশি আকার ধারণ করে বিদায় এখানে কি হয়, কয়েকটি শ্রেণীর সৃষ্টি হয় সমাজে, বিভিন্ন উচ্চ শ্রেণী, মধ্য শ্রেণী, নিম্ন শ্রেণী, এরকম বিভিন্ন শ্রেণীর সৃষ্টি হয় এবং একটা পর্যায়ে কি হয়, শ্রেণী দ্বন্দ্বের সৃষ্টি হয়। এগুলো হইল ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ। নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, এটি এমন এক ধরনের অর্থনৈতিক ব্যবস্থা যেখানে অর্থনৈতিক কার্যক্রমের নিয়ন্ত্রণ কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষের অধীনে থাকে এবং সম্পদের মালিকানা ব্যক্তির পরিবর্তে রাষ্ট্রের কাছে থাকে, আর উৎপাদিত পণ্য সমাজের মানুষের কাজের পরিমাণ ও যোগ্যতা অনুযায়ী বণ্টিত হয়। অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ হলো, 1 নম্বর, সম্পদের কি রাষ্ট্রীয় মালিকানা, সম্পদের রাষ্ট্রীয় মালিকানা, জমি, কলকারখানা, খনি এবং অন্যান্য সম্পদের উপর রাষ্ট্রীয় মালিকানা বজায় থাকে। রাষ্ট্র সব সম্পদের মালিক, এক্ষেত্রে সম্পদের ব্যক্তিগত মালিকানা থাকে না। শ্রেণী শোষণ অনুপস্থিত, যেহেতু সম্পদের মালিকানা রাষ্ট্রীয় বা যৌথভাবে, সেহেতু সমাজে কি হয় না, শ্রমিক শ্রেণী শোষিত হয় না। আর বাজারে অবাধ প্রতিযোগিতা অনুপস্থিত। রাষ্ট্র কি করে, রাষ্ট্র যেহেতু সকল সম্পদের মালিক, সুতরাং ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় মতো চাহিদা এবং যোগানের ভিত্তিতে, প্রতিযোগিতার ভিত্তিতে এখানে দাম নির্ধারিত হয় না। কিভাবে দাম নির্ধারিত হয়, যেহেতু রাষ্ট্র সকল সম্পদের মালিক, সুতরাং একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষ প্রতিটি পণ্যের দাম নির্ধারণ করে দেয়। অর্থাৎ এখানে কি বাজারে অবাধ প্রতিযোগিতা অনুপস্থিত। আর রাষ্ট্র যেহেতু সকল সম্পদের মালিক, সুতরাং কি হয়, সুতরাং এখানে একটি কেন্দ্রীয় অর্থনৈতিক পরিকল্পনা থাকে, এই পরিকল্পনার ভিত্তিতে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হয়। এখানে আয় এবং সম্পদের সুষম বন্টন হয়। কেন সেটা সম্ভব, কারণ রাষ্ট্র সকল সম্পদের মালিক। রাষ্ট্র কি করতে পারে, রাষ্ট্র একটি পরিকল্পনার মাধ্যমে চিন্তা করতে পারে যে কোন শ্রেণীর জন্য কোন আয়, কোন লোকের জন্য কোন সম্পদ বণ্টিত হবে, অর্থাৎ সমাজের শ্রেণী অনুপাতে, মানুষের কাজের পরিমাণ অনুপাতে, মানুষের যোগ্যতা অনুপাতে কি হবে, সম্পদ, আয় এবং সম্পদের বন্টন হয়। এই জন্য আয় এবং সম্পদের ক্ষেত্রে সুষম বন্টন নিশ্চিত হয়। তারপরে কাজের পরিমাণ ও গুণ অনুযায়ী কি হবে, পারিশ্রমিক বণ্টিত হবে। এখানে কাজের পরিমাণ ও গুণ অনুযায়ী পারিশ্রমিক বণ্টিত হয়। এরপরে রাষ্ট্র যেহেতু সকল সম্পদের মালিক, সুতরাং কি হবে, এখানে
রাষ্ট্র কখনো লাভের চিন্তা করবে না, রাষ্ট্র করবে কি সবসময় কল্যাণের চিন্তা করবে। সুতরাং এখানে সর্বাধিক সামাজিক কল্যাণ নিশ্চিত হয়। আর সর্বাধিক সামাজিক কল্যাণ নিশ্চিত হয় বলেই কি হবে, এখানে সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়। কারণ মানুষের মৌলিক চাহিদা যেগুলো আছে সেগুলো রাষ্ট্র পূরণ করবে, রাষ্ট্র পূরণ করে বিদায় সেখানে সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়। আর যেহেতু একটি কেন্দ্রীয় পরিকল্পনার মধ্যে সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়, সুতরাং এখানে কি হবে, সুষম উন্নয়ন হবে। এবং এর জন্যই কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে কাজ হয় বিদায়, ঠিক আছে, সেখানে কি হবে, সেখানে একজন শ্রমিকের কাজের নিশ্চয়তা থাকে, অর্থাৎ কর্মসংস্থানের নিশ্চয়তা থাকে। আর্থসামাজিক ও রাজনৈতিক লক্ষ্যের সমন্বয় সাধন। আর্থসামাজিক ও রাজনৈতিক লক্ষ্যের মধ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় কি হবে, দুটার মধ্যে উৎপাদন ও বন্টন নিশ্চিত করে সর্বাধিক সামাজিক কল্যাণ অর্জিত হয়, কোনো ব্যক্তির স্বার্থ এখানে নিশ্চিত হয় না, ঠিক আছে। এই জন্য আর্থসামাজিক ও রাজনৈতিক দুইটার মধ্যে কি হয়, লক্ষ্যের মধ্যে একটা সমন্বয় সাধন করা হয়। আর ভোক্তার চাহিদার উপর কি হয়, নিয়ন্ত্রণ রাখা যায়। ভোক্তা ইচ্ছা মতো কি করতে পারবে না, যে আমার এই দরকার, এটা কি করতে পারবে না, এই অর্থনৈতিক ব্যবস্থা সেটা সম্ভব না। সরকার যেহেতু পুরা সম্পদের মালিক, সুতরাং সরকার এখানে কি করতে পারে, ভোক্তার উপর একটা নিয়ন্ত্রণ থাকে। এই হলো নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহের ব্যাখ্যা। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, যে অর্থ ব্যবস্থা গণতন্ত্র ও সমাজতন্ত্রের দুর্বলতা পরিত্যাগ করে এবং গুণগুলো নিয়ে গড়ে ওঠে তাকে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়। এই ব্যবস্থায় সরকারি এবং বেসরকারি উদ্যোগ পাশাপাশি অবস্থান করে। এই অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ, 1 নাম্বার হলো ব্যক্তিগত মালিকানা। গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মতো মিশ্র অর্থনীতিতেও সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত রয়েছে। 2 নাম্বার সরকারি বিনিয়োগ। জাতীয় নিরাপত্তা এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সরকার গুরুত্বপূর্ণ শিল্প কারখানা ও ব্যবসা বাণিজ্যে সরাসরি মূলধন বিনিয়োগ করে এবং সেগুলো সরকারের প্রত্যক্ষ মালিকানাধীন এবং নিয়ন্ত্রণাধীন থাকে। 3 নাম্বার হলো বেসরকারি বিনিয়োগ। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি উদ্যোগও কি হয়, ব্যবসা বাণিজ্য পেশা ইত্যাদি স্বাধীনতা স্বীকৃত থাকে। ব্যক্তি ইচ্ছা করলে এখানে কি করতে পারে, ব্যবসা বাণিজ্য স্থাপন করতে পারে, ব্যবসা বাণিজ্য অর্থ বিনিয়োগ করতে পারে। 4 নম্বর স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। যেহেতু এখানে ব্যক্তিগত বিনিয়োগ স্বীকৃত, সুতরাং কি হবে, এখানে ভোক্তার চাহিদা এবং উৎপাদন প্রতিষ্ঠানের যোগানের ভিত্তিতে, অর্থাৎ চাহিদা এবং যোগানের ভিত্তিতে দাম নির্ধারিত হয় বিধায় এখানে কি সয়ংক্রিয় দাম ব্যবস্থা বিদ্যমান। এর পরবর্তী যে বৈশিষ্ট্য, সরকারি এবং বেসরকারি খাতের সহাবস্থান। একই খাতে সরকারি প্রতিষ্ঠান থাকতে পারে, বেসরকারি প্রতিষ্ঠানও থাকতে পারে, অর্থাৎ দুটি সরকারি এবং বেসরকারি খাত কি করতে পারে, পাশাপাশি ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারে। যেহেতু এখানে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বিদ্যমান এবং বেসরকারি বিনিয়োগ, সুতরাং এখানে মুনাফার উপস্থিতি আছে, অর্থাৎ ব্যক্তি কি করতে পারবে, ইচ্ছামতো মুনাফা অর্জন করতে পারবে। আর যেহেতু মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা সরকারি নিয়ন্ত্রণাধীন কিছু প্রতিষ্ঠান থাকে, সুতরাং এখানে অর্থনৈতিক পরিকল্পনা, সরকারের একটি কেন্দ্রীয় পরিকল্পনা থাকে। কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে কি করতে পারবে, সরকার এখানে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড বাস্তবায়ন করতে পারে। আর অর্থনৈতিক স্বাধীনতা, ব্যক্তির যেমন অর্থনৈতিক স্বাধীনতা আছে, ঠিক আছে, ব্যক্তিগত প্রতিষ্ঠান যেগুলো আছে এই সমস্ত প্রতিষ্ঠানে কি থাকে, এখানে অর্থনৈতিক স্বাধীনতা থাকে। যেহেতু পাশাপাশি ব্যক্তি এবং ব্যক্তিগত প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান অবস্থান করে, সুতরাং সরকারি প্রতিষ্ঠান যেহেতু অবস্থান করে, এখানে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের একটা ব্যবস্থা থাকে, অর্থাৎ বিভিন্ন শ্রমিক সংগঠন সক্রিয় থাকে। মজুরির হার নির্ধারণ করা হয় অনেক ক্ষেত্রে। শ্রমিক সংগঠন তাদের স্বার্থ সংরক্ষণের জন্য কি করা হবে, সরকারকে চাপ প্রয়োগ করে মজুরির হার নির্ধারণ করে রাখতে পারে। এই হলো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, যে অর্থনৈতিক ব্যবস্থায় মহান আল্লাহর দেয়া বিধান অনুযায়ী মানুষের জীবিকা অর্জন ও যাবতীয় অর্থনৈতিক কার্যাবলী সম্পাদিত হয়, তাকে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়। অর্থাৎ এই অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হবে একমাত্র কোরআন এবং সুন্নাহর আলোকে।
ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ হলো, 1 নম্বর বৈশিষ্ট্য যেটা, ইসলামী আদর্শের বাস্তবায়ন। ইসলামী অর্থনীতির মৌলিক বৈশিষ্ট্য হলো সকল অর্থনৈতিক কর্মকাণ্ডে ইসলামী নীতির বাস্তবায়ন। এই অর্থব্যবস্থা ইসলামী শরীয়তের ভিত্তিতে পরিচালিত, যার মূল ভিত্তি হলো কোরআন এবং সুন্নাহ। তাই ইসলামী অর্থব্যবস্থায় আল কোরআন এবং সুন্নাহর নির্দেশিত বিধান অনুযায়ী যাবতীয় অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। 2 নম্বর বৈশিষ্ট্য হলো হালাল সম্পদ অর্জন। যেসব কার্যক্রম মানব কল্যাণের পরিপন্থী সেসব কার্যক্রম ইসলামে নিষিদ্ধ, যেমন ওজনে কম দেওয়া, মদ উৎপাদন ও ব্যবসা করা, জুয়া খেলা, মূর্তি তৈরি, সুদ ইত্যাদি অবৈধ পথে অর্থ উপার্জন ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বোত্তম কাজ হলো বৈধ উপায়ে উপার্জন করা। 3 নম্বর বৈশিষ্ট্য হলো সম্পদের সীমিত ব্যক্তিগত মালিকানা। ইসলামী অর্থনীতিতে আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করে ব্যক্তি মালিকানা স্বীকার করা হয়। ইসলামের বিধান হলো পৃথিবীর সবকিছুর অবিচ্ছিন্ন মালিক একমাত্র আল্লাহ তাআলা। ফলে মানুষ সামগ্রিকভাবে এসবের ট্রাস্টি মাত্র। এই ট্রাস্টি শর্ত হচ্ছে আল্লাহর এই সম্পদ থেকে মানুষ সমানভাবে উপকৃত হবে। এর পরবর্তী বৈশিষ্ট্য হলো সম্পদের বন্টন। ইসলামী অর্থব্যবস্থায় সম্পদের বন্টন ন্যায় বিচার ও ইনসাফপূর্ণ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, সম্পদ যেন কেবল তোমাদের ধনীদের মধ্যে আবর্তিত না হয়। এজন্য যাকাত, সদকা, ফিতরা, ওসর প্রভৃতির বিধান রাখা হয়েছে। এই অর্থনৈতিক ব্যবস্থায় সুদ, ঘুষ, মজুতদারি সম্পূর্ণ নিষিদ্ধ। ইসলামী অর্থনীতিতে কালোবাজারি, মজুতদারি, সুদ, মদ, জুয়া এবং অতিরিক্ত মুনাফা সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। বাইতুল মালের প্রতিষ্ঠা। এই অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য হলো বাইতুল মাল প্রতিষ্ঠা। বিভিন্ন উৎস হতে অর্জিত ও রাষ্ট্রের কোষাগারে জমাকৃত অর্থকে বাইতুল মাল বলা হয়। এখানে সকল প্রকার শোষণ নিষিদ্ধ। ইসলামী অর্থব্যবস্থায় সকল প্রকার শোষণের হাতিয়ার বন্ধ করে দেয়। ইসলামী অর্থব্যবস্থায় ঘুষ, ফটকা কারবার, দুর্নীতি এবং স্বজনপ্রীতির কোনো সুযোগ নাই। সামাজিক নিরাপত্তা। ইসলামী অর্থনীতিতে সামাজিক নিরাপত্তা একটি উল্লেখযোগ্য দিক। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তারা প্রকৃত কল্যাণকর কাজ করল যারা আল্লাহ, পরকাল, কিতাব, ফেরেশতা ও নবীদের প্রতি ঈমান আনলো এবং তাদের ধন সম্পদ আল্লাহর ভালোবাসায় আর নিকট আত্মীয়, এতিম, মিসকিন, মুসাফির, ভিক্ষুক এবং মুক্তিকামী কৃতদাসের জন্য দান করল। কর্জে হাসানার প্রবর্তন। এই অর্থব্যবস্থায় দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীকে তাদের অর্থনৈতিক অবস্থা উন্নয়নের জন্য বিনা সুদে ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যা কর্জে হাসানা নামে পরিচিত। এই হলো ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যসমূহ। শিক্ষার্থীরা, আজ আর নয়, আমি আশা করি প্রথম অধ্যায়ের যে 10টি লেকচার আমি এ পর্যন্ত দিয়েছি, তোমরা একে একে সকল লেকচারগুলো তোমরা ফলো করছো। যারা এখনো ফলো করো নাই, ধারাবাহিকভাবে সবগুলো লেকচার ফলো করবে, দেখবে ক্লাসের পড়া এবং আমার লেকচার দুটার মধ্যে তেমন কোনো পার্থক্য তোমরা খুঁজে পাবে না। বরং লেকচারটা যদি বারবার শুনো, তোমার জন্য অনেক উপকারে আসবে। আশা করি তোমরা ফলো করবে। আর পরিশেষে তোমাদের কাছে একটি আবেদন থাকবে, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে ক্লিক করো পরবর্তী টিউটোরিয়ালের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।